আচ্ছা ভাবুন তো, যে আমেরিকার আঙুলের ইশারায় এতকাল দুনিয়া নেচেছে, যে আমেরিকা চাইলেই যখন খুশি যে কোনো দেশে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারত, আজ সেই আমেরিকা নিজের ঘরের বন্ধুদের কাছেই অচ্যুত হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে গত 72 ঘন্টার দিকে একবার তাকান। মাত্র 3টে দিন, আর এই 3 দিনেই জিওপলিটিক্সের পুরো দৃশ্যপটটা যেন একেবারে ওলট পালট হয়ে গেছে। একটার পর একটা ব্রেকিং নিউজ এসেছে। কখনো সকালে ব্রিটেন না করে দিচ্ছে, তো বিকেলে ফ্রান্স চোখ রাঙাচ্ছে, আবার রাতে স্পেন দরজা বন্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে যেন কোনো সাজানো চিত্রনাট্য মেনে ইউরোপের নেতারা একে একে ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। এখন টুকরো টুকরো খবর হিসাবে দেখলে হয়তো এর গভীরতা, এর ওয়েট বোঝা যাচ্ছে না, কিন্তু আজকের ভিডিওতে আমি গত 3 দিনের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে আপনাদের সামনে একটা নিটোল গল্পের মতো তুলে ধরব। গত 72 ঘন্টায় ঠিক কী এমন বোমা ফেটেছে যার শব্দে ওয়াশিংটন পর্যন্ত কেঁপে উঠেছে, সেটাই আজ আমরা একসঙ্গে ডিকোড করব। ইতিহাসের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে দর্শক। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের বুকে তিনি একাই বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন আর পেছনে ন্যাটো বাহিনী তালি বাজাবে, কিন্তু না, খেলাটা এবার সম্পূর্ণ ঘুরে গেছে। ট্রাম্পের ইগো আজ এমন একটা দেয়ালে ধাক্কা খেয়েছে যা তিনি স্বপ্নেও ভাবেননি। ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এমনকি জার্মানি, যারা আমেরিকার ছায়া হয়ে থাকতো, তারা আজ ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। তাহলে ন্যাটো কি ভাঙনের পথে, নাকি ইউরোপ আমেরিকার দাদাগিরি থেকে মুক্তি চাইছে? প্রিয় দর্শক, আজ আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে গত 70 বছরের সমীকরণ বদলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা কি দেখে আসছি? আমেরিকা যেখানেই হামলা করতে যায়, হোক সেটা ইরাক, আফগানিস্তান বা লিবিয়া, চোখ বন্ধ করে তাদের পেছনে থাকে ন্যাটো। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং ইউরোপের এই শক্তিধর দেশগুলো। তাদের নীতি ছিল পরিষ্কার, আমেরিকার উপর হামলা মানে আমাদের সবার উপর হামলা। কিন্তু এবার ইরানের ইস্যুতে যা ঘটছে তা আমেরিকার জন্য কেবল অপমানজনক নয়, রীতিমতো লজ্জাজনক। ডোনাল্ড ট্রাম্প হয়তো তার ইগো স্যাটিসফাই করার জন্য, অথবা দুনিয়াকে দেখানোর জন্য যে আমি বস, ইরানের উপরে অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছিলেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এখন 2026 সাল, এটা 2003 সাল নয়। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে ইউরোপের দেশগুলো শুধু নাই বলেনি, তারা প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছে। ব্রিটেন তাদের বিমান ঘাঁটি দিতে অস্বীকার করেছে। স্পেন আমেরিকার যুদ্ধ বিমানকে তাদের আকাশে ঢুকতেই দিচ্ছে না। আর ফ্রান্স তো এক ধাপ এগিয়ে আমেরিকার সমকক্ষ হওয়ার ঘোষণা দিয়ে বসেছে। যে ইউরোপকে ট্রাম্প এতদিন কাগুজে বাঘ মনে করতেন, সেই ইউরোপ আজ ট্রাম্পকে মনে করিয়ে দিচ্ছে আমরা তোমার চাকর নই। প্রিয় দর্শক, পাওয়ার ইকুয়েশন বা ক্ষমতার ভারসাম্য আজ আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানে এরকম দুলছে। আজকের আলোচনায় আমরা গভীরে যাব, তবে তার আগে দেখে নিই আজকের এই এপিসোডের প্রধান ব্রেকিং নিউজগুলো, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন, বা বলা ভালো আমেরিকার সবসময়ের সঙ্গী, এবার ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানে হামলার জন্য ব্রিটেনের মাটি ব্যবহার করা যাবে না। ট্রাম্পের ধমক বনাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাল্টা জবাব। কি ঘটেছে পর্দার আড়ালে? দ্বিতীয় খবর, যা আরও চমকপ্রদ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, যাকে ট্রাম্প এতদিন অবজ্ঞা করতেন, তিনি এবার ইউরোপের নতুন নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। ম্যাক্রঁ ঘোষণা করেছেন ফ্রান্স তার পারমাণবিক অস্ত্র বাড়াবে, কিন্তু কাউকে হিসাব দেবে না। ইউরোপকে আমেরিকার প্রভাবমুক্ত করার এই ডাক কি ন্যাটোর কফিনের শেষ ব্রেক? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পেনের অভাবনীয় সাহস। আমেরিকার যুদ্ধ বিমানকে রিফিউলিং বা তেল ভরার অনুমতি না দিয়ে ফিরিয়ে দিয়েছে স্পেন। ট্রাম্প রেগে গিয়ে স্পেনের সাথে বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার ঘোষণা করেছে,
কিন্তু সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে জার্মানি এবং পুরো ইউরোপীয় ইউনিয়ন। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত ঘটনাগুলোর বিশ্লেষণ করব, তাই কোনো অতিরিক্ত কথা নয়, একদম পয়েন্ট টু পয়েন্ট পারফেক্ট লজিক দিয়ে আলোচনা হবে। আজ 5ই মার্চ বৃহস্পতিবার দুপুর 1টায় এই খবর পড়ছি। আসুন প্রথমে কথা বলি কাকে নিয়ে, ব্রিটেনকে নিয়ে কথা বলি। দেখুন, আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্ককে বলা হয় স্পেশাল রিলেশনশিপ, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবার যা করলেন তা এই সম্পর্কের মূল সেটাতে কুড়ুল মেরেছে। ঘটনাটা একটু বুঝুন। ইরানের উপরে হামলা চালানোর জন্য আমেরিকার প্রয়োজন ছিল স্ট্র্যাটেজিক লোকেশন। ব্রিটেনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস বা বিমান ঘাঁটি আছে, একটা হলো RAF ফেয়ারফোর্ড এবং অন্যটি হচ্ছে ভারত মহাসাগরের বুকে দিয়াগো গার্সিয়া। যদিও দিয়াগো গার্সিয়া আমেরিকা লিজ নিয়ে রেখেছে, কিন্তু চুক্তির ক্লজ অনুযায়ী সেখান থেকে কোনো অফেন্সিভ অ্যাটাক বা আক্রমণাত্মক হামলা চালাতে গেলে ব্রিটেনের অনুমতি লাগবে। কিন্তু ট্রাম্প ধরে নিয়েছিলেন স্টারমার তো আমার পকেটের লোক, অনুমতি ও তো কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু কিয়ার স্টারমার মুখের উপরে না বলে দিলেন। তিনি আজ পরিষ্কার বললেন, আমি ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানকে মারার অনুমতি দেব না। কিন্তু কেন? কারণ ইতিহাস। 2003 সালের কথা মনে আছে দর্শক? তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ আর ব্রিটেনের টনি ব্লেয়ার। আমেরিকা মিথ্যে বলেছিল সেই সময় যে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী মারণাস্ত্র আছে। সেই মিথ্যে তথ্যের ভিত্তিতে ব্রিটেন আমেরিকার সাথে যুদ্ধে নেমেছিল, আর তার ফলাফল কি হয়েছিল? ইরাক ধ্বংস হয়েছিল, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। আজ পর্যন্ত ব্রিটেন সেই গ্লানি বা অনুশোচনা ভোগে। তারা মনে করে আমেরিকার কথায় নেচে তারা নিজেদের হাত রক্তে যে রঞ্জিত করেছিল সেখানে আমেরিকারই সব দোষ। স্টারমার এবার সেই ভুল করতে চাননি। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন, আগে জাতিসংঘে যাও, অনুমতি নাও, আলোচনা করো, তারপর যুদ্ধের কথা ভেবো। এবার এতে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল? দেখুন, ট্রাম্প তো ট্রাম্পই। তিনি ক্ষেপে গিয়ে ব্রিটেনকে এবং স্টারমারকে স্টুপিড বা বোকা বলে গালি দিলেন। তিনি বললেন, তোমরা আমাদের সাথে আসছো না, তোমরা ভুল করছো। এমনকি তিনি চার্চিলের প্রসঙ্গ টেনে এনে স্টারমারকে অপমান করার চেষ্টা করলেন। কিন্তু স্টারমার যে জবাবটা দিলেন সেটা প্রতিটি সার্বভৌম দেশের জন্য শিক্ষার বিষয়। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, ব্রিটেনের স্বার্থ দেখা আমার কাজ, ডোনাল্ড ট্রাম্পের নয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, কিন্তু আমার দেশের জনগণকে নিরাপদ রাখা আমার প্রথম দায়িত্ব। দেখুন দর্শক, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। ব্রিটেন কি ইরানের বন্ধু হয়ে গেছে? না। ব্রিটেন বলছে, ইরান যদি আমাদের উপরে হামলা করে আমরা আত্মরক্ষা করব, মানে ইরানের উপরে হামলা করব, অ্যাকশন নেব, সেটা যাই হোক না কেন। কিন্তু ট্রাম্প, তোমার ইগোর লড়াইয়ে বা তোমার শুরু করা যুদ্ধে আমরা আগ বাড়িয়ে অংশ নেব না। সুতরাং আজ আমেরিকা একা হয়ে যাচ্ছে। যে ব্রিটেন আফগানিস্তানে, ইরাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে আমেরিকার সাথে, তারা আজ বলছে তোমরা লড়ো, আমরা নেই। এটা ট্রাম্পের জন্য কত বড় চাপেটাঘাত তা কি আপনারা অনুভব করতে পারছেন? আচ্ছা, এবার আসি ফ্রান্সের দিকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, এই মানুষটাকে নিয়ে ট্রাম্প এবং আমেরিকার মিডিয়া অনেক হাসি ঠাট্টা করেছে। গত 1.5 বছর ধরে ট্রাম্প বারবার ম্যাক্রোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, তার মেসেজ লিক করেছেন, তাকে দুর্বল বলেছেন। কিন্তু ম্যাক্রো এখন সেই অপমানের বদলা সুদে আসলে প্রতিশোধ হিসাবে নিচ্ছেন। ফ্রান্স এখন ইউরোপের নেতৃত্ব দিচ্ছে। ম্যাক্রো খুব ঠান্ডা মাথায় বুঝে গেছেন আমেরিকাকে বিশ্বাস করা যায় না। আমেরিকা আজ আছে, কাল নেই, তাই ইউরোপকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ম্যাক্রো একটা শব্দ ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। তিনি কি করলেন? তিনি ঘোষণা দিলেন ফ্রান্স তার পারমাণবিক বা নিউক্লিয়ার সক্ষমতা বাড়াবে, কিন্তু সবচেয়ে ভয়ের বা
চমকে দেওয়ার বিষয় হলো তিনি বললেন, আমি আমার কাছে কতগুলো নিউক্লিয়ার বোমা আছে বা আমি নতুন কটা বানাচ্ছি তার হিসাব কাউকে দেব না, এমনকি আমেরিকাকেও না। এবার সিরিয়াসলি বলুন তো, এতদিন আমরা জানতাম অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রকরণের কথা, আর ফ্রান্স আজ কি বলছে, আমি বানাচ্ছি কিন্তু বলবো না। কেন? কারণ তিনি আমেরিকাকে এবং রাশিয়াকে দুজনকেই একটা বার্তা দিতে চান। বার্তাটা হলো ইউরোপ এখন আর অসহায় নয়। ম্যাক্রো আরও এক ধাপ এগিয়ে বললেন, ইউরোপের যে দেশগুলো আমেরিকার উপর ভরসা করে বসে আছে তাদের বলছি, আমার কাছে এসো, আমি তোমাদের নিউক্লিয়ার প্রোটেকশন দেব। চিন্তা করুন দর্শক, পোল্যান্ড, জার্মানি, সুইডেন যারা রাশিয়ার ভয়ে আমেরিকার দিকে তাকিয়ে থাকতো, ফ্রান্স তাদের বলছে আমি আছি। ফ্রান্স নিজের সাবমেরিন থেকে ছবি প্রকাশ করে শক্তি প্রদর্শন করছে এই মুহূর্তে। জানেন কি এর মানে? কি এর মানে ফ্রান্স নিজেকে ইউরোপের আমেরিকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা বলছে ট্রাম্পের মুডের উপর আমাদের নিরাপত্তা নির্ভর করতে পারে না। ম্যাক্রো আমেরিকার যে নিষেধাজ্ঞা, ট্যারিফ বাড়ানোর যে হুমকি, সেই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। তিনি বলছেন যা করার করো, আমাদের অর্থনীতি শক্তিশালী, আমাদের হাতে প্রযুক্তি আছে, আমাদের হাতে ভেটো পাওয়ার আছে, আমরা ভয় পাই না। দর্শক, আমেরিকার জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে? যে ন্যাটোকে তারা তৈরি করেছিল রাশিয়ার বিরুদ্ধে, সেই ন্যাটোর পেটের ভিতরে তৈরি হচ্ছে আর একটা নতুন জোট, যার নেতৃত্বে ফ্রান্স, আর লক্ষ্য আমেরিকা ছাড়া চলো। এবার দর্শক, এই পুরো নাটকে আরেকজন অপ্রত্যাশিত খেলোয়াড় বেরিয়ে আসছে, যার নাম স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাnchez যা করলেন তা আক্ষরিক অর্থেই সাহসের চরম সীমা। আমেরিকা চেয়েছিল তাদের যুদ্ধ বিমানগুলো স্পেনের মাটিতে নামবে, তেল ভরবে এবং তারপর ইরান বা মধ্যপ্রাচ্যে গিয়ে হামলা চালাবে। এটা একটা সাধারণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু স্পেন সোজা বলে দিল না, আমার দেশের মাটি বা আকাশ ব্যবহার করে তোমরা যুদ্ধ করতে পারবে না। শুধু না বলেই স্যাnchez ক্ষান্ত হননি, তিনি এমন একটা নৈতিক বক্তৃতা দিলেন যা ট্রাম্পের গালে থাপ্পড়ের মতো লেগেছে। স্যাnchez বললেন, সরকারের কাজ হলো মানুষের জীবন উন্নত করা, যুদ্ধ বাঁধিয়ে মানুষের জীবন ধ্বংস করা নয়। যারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যুদ্ধের ধোঁয়া তৈরি করে, স্পেন তাদের সাথে নেই। তাহলে ভাবুন একবার, একজন বিশ্ব নেতা আমেরিকার মতো সুপার পাওয়ারের মুখের উপরে বলছেন তোমরা নিজেদের ব্যর্থতা ঢাকতে যুদ্ধ করছো। আচ্ছা, এতে ট্রাম্পের প্রতিক্রিয়া কি ছিল? তীব্র এবং অপরিপক্ক। তিনি সাথে সাথে ঘোষণা করে দিলেন, স্পেনের সাথে আমি সব ধরনের বাণিজ্য বন্ধ করব, স্পেনের উপর আমি নিষেধাজ্ঞা দেব। ট্রাম্প ভেবেছিল এই হুমকিতে স্পেন ভয় পেয়ে যাবে, স্পেনের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে স্পেন একা নয়, স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আরেকজন, জার্মানির চ্যান্সেলর এবং ফ্রেডরিক মার্জ। জার্মানি এতদিন মোটামুটি চুপ ছিল, তাই না? আমরা সবাই জানি। কিন্তু যখনই ট্রাম্প স্পেনের উপরে এই বাণিজ্যিক হামলার হুমকি দিলেন, জার্মানি বাঘের মতো গর্জন করে উঠেছে। জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিল, স্পেন একা নয়, স্পেনের উপর যদি কোনো ট্রেড ট্যারিফ বা নিষেধাজ্ঞা আসে তবে সেটা পুরো ইউরোপের উপরে হামলা বলে গণ্য হবে, আর আমরা সবাই মিলে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। সুতরাং দর্শক, আমেরিকা আজ ইউরোপকে ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই কোণঠাসা। তারা বুঝতে পারছে না এই ইউরোপ আর আগের ইউরোপ তো এক নেই, এরা একজোট হচ্ছে এবং সেই ঐক্যের সিমেন্ট হলো আমেরিকা বিরোধী মনোভাব। এখন প্রশ্ন হলো, এই যে আমেরিকা একা হয়ে যাচ্ছে, এর ফলাফল কি? দর্শক, জিওপলিটিক্সের শূন্যস্থান বা ভ্যাকিউম বলে কিছু থাকে না। আমেরিকা যখনই পিছু হটবে বা একা হবে, সেই জায়গা কেউ না কেউ নেবে। আমরা কি তবে একটা মাল্টিপোলার বা বহুমেরুর পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমেরিকার দাদাগিরি আর চলবে না? নাকি এই বিভাজন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে?
কারণ যখন এই বড় বড় শক্তিগুলো নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে তখন ছোট ছোট সংঘাতগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমেরিকা চেয়েছিল ইরানকে শিক্ষা দিতে, কিন্তু উল্টো নিজেরাই শিক্ষার পাত্র হয়ে গেল। ট্রাম্প চেয়েছিলেন ন্যাটোকে ব্যবহার করতে, কিন্তু ন্যাটো আজ তাকেই প্রত্যাখ্যান করল। এখন এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমেরিকার বিশ্বমোড়নের দিন শেষ। দুনিয়া এখন আর একজনের কথায় চলে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার আসছে, এবং এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেবেন। প্রশ্নটা হলো, ইউরোপ যেভাবে আমেরিকার হাত ছেড়ে দিচ্ছে, এর ফলে কি পৃথিবী আরও নিরাপদ হলো, নাকি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠল? আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।